বিজ্ঞানের আলোকে যোগ সাধনা। বিজ্ঞান যে নির্বিশেষ সত্তাকে থিওরি অফ এভরিথিং বলে, আধ্যাত্মে তাকেই পরমাত্মা বা ব্রহ্ম সত্তা বলে। এই ব্রহ্ম বা থিওরি অফ এভরিথিং রূপী নির্বিশেষ সত্তা মথিত হয়ে যে প্রথম সবিশেষ সত্তা ফুটে উঠল, বিজ্ঞানে তাকে আয়ন বলে। ইহাই আধ্যাত্মের চেতন সত্তা। যেমন আয়ন পুরুষ ও প্রকৃতি ভেদে প্রোটন ও ইলেকট্রন, তেমন আধ্যাত্মে চেতনা ও চিন্তাই হলো পুরুষ প্রকৃতি। ইলেকট্রন ও প্রোটনে নানাভাবে সজ্জিত হয়ে বিভিন্ন জাতীয় পরমাণু সৃষ্টি করেছে এবং পরমাণু সজ্জার ওপরে বিশ্ব জগৎ বিচিত্র বিশ্বরূপে প্রকাশ পাচ্ছে। তেমনি চেতনা ও চিন্তার মিশ্রণেই বিভিন্ন জাতীয় জীব প্রকাশ পাচ্ছে। এই পরমাণু সজ্জার যখন কোনোভাবে রূপান্তর ঘটে, তাকেই সৃষ্টি, লয় বা জন্ম মৃত্যু বলে। ব্যক্তিগতভাবে একই বিজ্ঞানে জাতান্তর ও আধ্যাত্মের জন্মান্তর বলে। এইভাবে বহির্বিজ্ঞানের মূল রহস্য একই সুরে বাঁধা। সর্বকালের সেরা বিজ্ঞানী আইনস্টাইন বলেছেন, যেখানে বিজ্ঞানের শেষ সেখানে আধ্যাত্মের শুরু। এর ব্যাখ্যা হলো, বিজ্ঞানের গতিচিন্তা থেকে শুরু করে অচিন্ত পেরিয়ে চৈতন্য পর্যন্ত। তাই বিজ্ঞানের দৃষ্টিতে আধ্যাত্মের সমাধান কখনোই সম্ভব নয়। আধ্যাত্মের সমাধান করতে হলে বিজ্ঞানকে আধ্যাত্মে প্রবেশ করাতে হবে, কারণ চিন্তা দ্বারা অচিন্ত বা চৈতন্যকে কখনোই উপলব্ধি করা সম্ভব নয়। চিন্তাকে অতিক্রম করতে পারলে তবেই অচিন্ত বা চৈতন্যকে নিয়ে শুরু করা যেতে পারে। আবার বুদ্ধিকে ছাড়িয়ে তবেই বোধে প্রকাশ সম্ভব, এবং বোধে থাকলে তবেই বুদ্ধিকে ব্যবহার করা যায়। তাই বোধ বা চেতনাকে প্রাধান্য দিয়ে বুদ্ধি বা চিন্তাকে ব্যবহার করে সমাধান সম্ভব। এই জন্যই চিন্তামুক্ত চেতনায় চিন্তাকে ইচ্ছামতো সঠিকভাবে পরিচালনা বা প্রয়োগ করতে পারে। বিজ্ঞানের জন্ম মাত্র 300-400 বছর। সেখানে পরমাণু তত্ত্বের আবিষ্কারক মহাঋষি কনাদ আনুমানিক 5000 বছর পূর্বে ব্যক্ত করে গেছেন যে জীবন বিজ্ঞানকে সামনে রেখে জীবনকে সুসংবদ্ধ করার প্রয়াস চলেছে। তা মহাঋষি পাতঞ্জল ওই কালে প্রকাশ করে গেছেন। এখন কেবলমাত্র তার সজ্জিত বিন্যাসের রকম ভেদ চলছে। যে জ্যোতিষ বিজ্ঞান বর্তমানে অনুমানে পর্যবসিত হয়েছে, তার অভ্রান্ত আবিষ্কার 5000 বছর পূর্বে ভৃগু ঋষি ও ঋষি পরাশর করে গেছেন। জীবন বিজ্ঞান মানে শুধু অন্তর্ছেদ নয়, অন্তর গঠনই এর উদ্দেশ্য। জ্যোতিষ বিদ্যা মানে শুধু হস্তরেখা বিচার নয়, ঐশ্বরীয় জ্যোতিষ মাধ্যমে ভূত ভবিষ্যতের সত্য জ্ঞান। জড় বিজ্ঞান মানে শুধু পরমাণু বিশ্লেষণ নয়, আদি শক্তি তত্ত্বের সত্য উদ্ঘাটন। সেই যুগের জ্ঞানীরা আধ্যাত্মের দৃষ্টিতে বিজ্ঞানকে সমাধান করেছেন, কিন্তু বর্তমান বিজ্ঞানে আধ্যাত্ম দৃষ্টির অভাব বলেই সে জটিল সমস্যার সম্মুখীন হচ্ছে। বিজ্ঞানের ভিত চিন্তার উপর দাঁড়িয়ে এবং আধ্যাত্মের ভিত চৈতন্যের উপর দাঁড়িয়ে। চিন্তা জমে চেতনা, চেতনার সর্বব্যাপ্তি চৈতন্য সত্তা। সর্বকালের সেরা বিজ্ঞানী নিউটন বলেছেন, আমি সমুদ্রের পাড়ে নুড়ি কুড়োচ্ছি। আধ্যাত্ম বিজ্ঞান হলো সমস্ত বিজ্ঞানের কেন্দ্রবিন্দু এবং অন্যান্য বিজ্ঞান হলো তারই বৃত্ত। যেমন বিন্দু ছাড়া বৃত্ত সম্ভব নয় বা চেতনা ছাড়া চিন্তা কখনোই সম্ভব নয়, তেমনি আধ্যাত্ম বিজ্ঞান ছাড়া বাহ্য বিজ্ঞান অন্ধ। সে জানে না তার লক্ষ্য, তাই সে বিভ্রান্ত ও উদ্ভ্রান্ত। বাহ্য বিজ্ঞান মানুষকে দেবতা বা অসুরে পরিণত করেছে, তা এখন আলোচ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। সেই জন্য আধ্যাত্ম সহযোগে বাহ্য বিজ্ঞানের সমন্বয় ঘটাতে হবে, নতুবা নতুন নতুন আবিষ্কার তিরস্কার হয়ে দাঁড়াবে। যা আছে ভাণ্ডে তা আছে ব্রহ্মাণ্ডে, অর্থাৎ ব্রহ্মাণ্ডের ক্রিয়া প্রতিক্রিয়া সূক্ষ্মভাবে এই দেহ ভাণ্ডে ঘটে চলেছে। যেমন হাঁড়ির ভাতের একটি ভাতকে পরীক্ষা করলেই সমস্ত ভাতের খবর পাওয়া যায়, ঠিক সেই রকম ব্যক্তি চেতনাকে স্থিত করতে পারলেই সমষ্টি চৈতন্যের খবর পাওয়া যায়। যেমন সৌরজগতে সূর্য শক্তিকে ঘিরেই গ্রহ নক্ষত্রের লীলা চলছে, তেমনি দেহ জগতের চেতন শক্তিকে ঘিরেই মন, বুদ্ধি, অহংকারের চিন্তা লীলা চলছে। আমাদের মন, বুদ্ধি ও অহংকার এগুলি সবই কতগুলি চিন্তার সমষ্টি, যা গ্রহ নক্ষত্রের মতো চেতনা সূর্য হতে বেরিয়ে চিন্তারূপে চেতন শক্তির আবর্তেই সক্রিয় আছে। আমাদের চিন্তাগুলি বাহ্য বস্তুর আকর্ষণে অন্তরীয় চেতনা হতে যত দূরে সরে যায়, ততই চিন্তার মধ্যে সচেতনতার অভাব ঘটে, চঞ্চলতা বেড়ে যায়। এইভাবে চিন্তা শক্তি যত সচেতন কেন্দ্র হতে দূরে সরে যায়, ততই সে সমস্যার সম্মুখীন হয়। ফলে জীবের দুঃখ কষ্ট বাড়তে থাকে।
আমাদের চিন্তা যত চেতনার কাছাকাছি থাকে তত তার সচেতন বোধ বা বুদ্ধিযোগ বেশি থাকে। পরিশেষে তার মধ্যে ক্রমশ পূর্ণ স্থিতির প্রকাশ ঘটে এবং যত দূরত্ব বাড়ে তত সচেতনতার অভাব ঘটে। যার সৃষ্টি আছে তার তো ধ্বংস অবশ্যই আছে, তাই জানতে হবে কার সৃষ্টি বা ধ্বংস নেই, বা কোন শক্তির আবর্তে এই সৃষ্টি ধ্বংসের খেলা চলছে, বা এই জন্ম মৃত্যুর কর্তাকে। সে কি জড় না শূন্য, নাকি তার মধ্যে চৈতন্য শক্তি পরিপূর্ণ? সে কি মৃত্যুতে কালো, না তার মধ্যে থাকে জ্যোতির আলো? যদি সেই প্রাণ আলোর সদা বর্তমান থাকে তবে জীবন হলো তার শ্রম এবং মৃত্যু হলো বিশ্রাম। এইভাবেই ব্রহ্মাণ্ডের সংকোচন, প্রসারণ ও দেহভাণ্ডের জন্ম মৃত্যু একই শক্তির বাহ্য রূপান্তর, যাকে বিজ্ঞানে সৃষ্টি ধ্বংস ও আধ্যাত্মের ভাষায় প্রকাশ অপ্রকাশ বলে। এই রূপান্তর ধর্মই হলো জড় বিজ্ঞানের ভৌতিক ধর্ম, আধ্যাত্ম বিজ্ঞানের দেহ ধর্ম। পদার্থের ক্ষুদ্রতম অবস্থা হলো পরমাণু। এই পরমাণু বিশ্লেষণে যে নির্বিশেষ তত্ত্ব আবিষ্কৃত হয়েছে, তাই প্রোটন ও ইলেকট্রন কণারূপে পরমাণুর মধ্যে সঞ্চিত হয়ে আছে। এই প্রোটন পজিটিভ এবং ইলেকট্রন নেগেটিভ বা প্রকৃতি। পুরুষের ভিন্ন ভিন্ন ভাবে মিলনের দ্বারা বিভিন্ন জাতীয় পদার্থ সৃষ্টি হয়। আধ্যাত্ম বিজ্ঞানী বিশ্বের চরম উপাদানকে প্রকৃতি বলেছে। এই প্রকৃতি হলো সত্য, রজ, তমগুণের নির্বিশেষ সাম্য অবস্থা। আদিশক্তি নিরপেক্ষ সত্তা। পুরুষ ও প্রকৃতি হলো তার বাহ্য দুই রূপ, যার লীলায় বিশ্বে প্রকাশ ও লয় ঘটে। তমগুণে সে লয়ের কর্ত্রী, রজগুণে সে সৃষ্টির কর্ত্রী এবং সত্যগুণে সে স্থিতিরূপা। এইভাবেই প্রকৃতির ক্রম বিকাশ ও ক্রম হ্রাসের যে লীলা চলছে তাকেই বিবর্তনবাদ বলে। যে আদি শক্তির প্রেরণায় প্রকৃতি, পুরুষ বা ইলেকট্রন, প্রোটন সক্রিয় হচ্ছে, সে আদি শক্তির আধ্যাত্ম নাম ব্রহ্মময়ী বা চৈতন্যময়ী। শক্তির নিত্যতা সূত্রই হলো আত্মসূত্রের ইঙ্গিত। যেমন মূল শক্তিকে সৃষ্টি বা ধ্বংস করা যায় না, উহার বাহ্য রূপান্তর হয়। সেই হেতু বিশ্বের মোট শক্তির কোনো তারতম্য হয় না। এই অন্তরীয় শক্তিকেই আত্মা বলে, যার জন্ম বা মৃত্যু কোনোদিন হয় না, কেবল বাহ্য রূপান্তর বা শরীরের পরিবর্তন হয় মাত্র। একেই জন্মান্তর বলে। যেমন দেহ স্থির থাকলেও মন সদা চঞ্চল থাকে, তেমনি বস্তুকে বাইরে জড় দেখলেও তা অন্তরে বা পরমাণুর অভ্যন্তরে সদা চঞ্চল বা গতিশীল। যেমন পদার্থ কোন অবস্থায় থাকবে তা নির্ভর করে তাপমাত্রা ও চাপের ওপর, সেই রকম ব্যক্তির অবস্থা নির্ভর করে তার সাধনার ওপর, যাকে তাপ বলে। কারণ সাধন কর্মের ফল তাপ রূপে ব্যক্তিকে তাপিত করে চৈতন্য ঘটায় এবং গুরু শক্তি বা চাপের উপরেই ব্যক্তির আধ্যাত্ম নির্ভর করে। যেমন পদার্থের কোনো স্থায়ী অবস্থা নেই, তাপের উপরেই নির্ভর করে পরিবর্তন হয়, তেমনি কর্মের তাপেই মানুষের স্বভাব পরিবর্তন হয়। যেমন কর্মের তাপেই মানুষের স্বভাব পরিবর্তন হয়। যেমন তাপ প্রয়োগ করলে বস্তু কঠিন হতে তরল ও তরল হতে ক্রমে বায়বীয় অবস্থায় রূপান্তরিত হয়, তেমন সাধনার তাপ বা তপস্যা দ্বারা ব্যক্তি বোধের আকার আয়তন দেহকে ছাড়িয়ে ক্রমে মনকে অতিক্রম করে চৈতন্য রূপান্তরিত হয়। উষ্ণতা বা তাপ দ্বারা যেমন পদার্থের ঘনত্ব কমে গিয়ে ব্যাপক আকারে রূপান্তরিত হয়, তেমনি সাধনার তাপ বা তপস্যা দ্বারা দেহ মনের ঘনত্ব বা বন্ধন অতিক্রম করে ক্রমান্বয়ে অসীম আত্মস্বরূপে রূপান্তরিত হয়ে মুক্ত চৈতন্য হয়ে যায়। গতিশক্তি, বায়ু শক্তি, আলোক শক্তি ও শব্দ শক্তিকে প্রয়োগ করে বিজ্ঞানীরা মানব কল্যাণে ব্যবহার করেছেন, তেমনি মনুষ্যত্ব লাভের ক্ষেত্রে আধ্যাত্ম বিজ্ঞানীরা ওই সকল শক্তিকে একইভাবে ব্যবহার করেছে। যেমন সমাধি অভ্যাস হলো স্থিতিশক্তির প্রয়োগ, তেমন বৈরাগ্য বা এগিয়ে চলা হলো গতিশক্তি প্রয়োগ। ধ্যান হলো আলোক শক্তির প্রয়োগ, প্রাণায়াম হলো বায়ু শক্তির প্রয়োগ এবং রূপ হলো শব্দ শক্তির প্রয়োগ। এইভাবে সাধনার সমস্ত অঙ্গগুলি বিজ্ঞানসম্মত। দুটি বস্তুকে একত্র রাখলে যে বস্তুর মধ্যে তাপের মাত্রা বেশি, সেই বস্তু হতে যেমন কম উষ্ণতা বিশিষ্ট বস্তুতে তাপ সঞ্চারিত হয়, ইহাই হলো সঙ্গের দোষ বা গুণের প্রভাব। যার মধ্যে অসৎ শক্তি বেশি, সে কম শক্তি বিশিষ্ট ব্যক্তিকে প্রভাবিত করে। আবার সৎ শক্তি বিশিষ্ট ব্যক্তি অসৎকে সৎ পথে আসতে প্রভাবিত করে। এইভাবে অজান্তেই সঙ্গ প্রভাবে সঙ্গীর মধ্যে প্রবেশ করে ভালো মন্দ তাপ শক্তি সঞ্চারিত হয়। যার মধ্যে যে শক্তি বা ভাব বেশি থাকে, তার সঙ্গ প্রভাব অন্যের মনকে ক্রমে ওই ভাবনায় ভাবিত করে তোলে।
বস্তুর তাপ শক্তির পরিমাণ যেমন বস্তুটির ভর, উপাদান ও উষ্ণতার উপর নির্ভর করে, সেই রকম ব্যক্তির শক্তির পরিমাণ, ভর বা স্বভাব, উপাদান বা সংস্কার এবং উষ্ণতা বা ব্যবহারের উপর নির্ভর করে। ঘর্ষণের ফলে আকর্ষণীয় শক্তি বাড়ে, তেমনি সঙ্গের ফলে ব্যক্তির মধ্যে আসক্তি বা প্রেম ধর্মের সৃষ্টি হয়। আলোক যেমন শূন্য পথে যাতায়াত করতে পারে কিন্তু শব্দ মাধ্যম ছাড়া চলতে পারে না, তেমন আলোকরূপী চেতনা শূন্য বা অরূপে যাতায়াত করতে পারে কিন্তু শব্দরূপী চিন্তা মাধ্যম ছাড়া কখনোই চলতে পারে না। অর্থাৎ চিন্তা বা শব্দের ক্ষেত্রে একটা অবলম্বনের প্রয়োজন হয়। চিন্তাই হলো শব্দের অস্ফুট অন্তরীয় সূক্ষ্ম অবস্থা। যেমন শব্দ হতে আলোর গতিশক্তি বেশি, তেমনি চিন্তা হতে চেতনার গতিশক্তি অনেক বেশি। তাই অজ্ঞাতে চেতনা দ্বারাই চিন্তা চালিত হয়। ইহা সাধনার দ্বারা জ্ঞাতে আনতে পারলে চেতনার চৈতন্যকে উপলব্ধি করা যায়। বিজ্ঞানী নিউটন বলেছেন, গতিসূত্র দ্বারা বল বা শক্তির রূপান্তর সম্ভব। প্রথম সূত্র, অন্য শক্তির বল প্রয়োগে বর্তমান শক্তির পরিবর্তন সম্ভব। ইহাই গুরু শক্তি বা শিষ্যের লঘু শক্তিকে পরিবর্তন করতে পারে। দ্বিতীয় সূত্র, ভর বেগের পরিবর্তনের হার অনুযায়ী পরিবর্তন সম্ভব। ভর হলো অভ্যাস দ্বারা স্বভাব শক্তি এবং বেগ হলো বৈরাগ্য শক্তি। অর্থাৎ অভ্যাস দ্বারা স্থিতি শক্তি বাড়ে এবং বৈরাগ্য দ্বারা অশুভ চঞ্চল শক্তিকে অতিক্রম করা যায় এবং পরিবর্তনের হার অনুযায়ী অর্থাৎ তীব্র, মৃদু, মধ্য প্রয়োগ অনুযায়ী পরিবর্তন শীঘ্র বা দেরিতে হয়। তৃতীয় সূত্র, প্রত্যেক কর্মেরই সমান বিপরীত প্রতিক্রিয়া বা ফল আছে। কর্মই স্বভাব হয়ে ফল দেয়। যেমন চিন্তা তেমন চেতনা, যেমন সঙ্গ তেমন ফল। এই কারণে সঙ্গে ও কর্মে সচেতন হওয়া প্রয়োজন। পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তি ও জাগতিক আকর্ষণ বা আসক্তি হলো একই অবস্থা। পৃথিবী যেমন অন্য বস্তুকে তার দিকে টানে বলেই নিক্ষিপ্ত বস্তু পৃথিবীতে পড়ে, সেই রকম জাগতিক বিষয়ে আকর্ষণ মানুষকে, চেতনাকে বাইরে বা নিচের দিকে টেনে রাখে। যেমন কোনো বস্তুকে মাধ্যাকর্ষণ সীমানার বাইরে নিয়ে গেলে সেই বস্তুটি ভাসতে থাকে, তেমনি চেতনাকে জাগতিক আকর্ষণ হতে তুলে স্থিত করতে পারলে চেতনা তখন বিষয় আসক্তি মুক্ত হয়ে স্বরূপ বা স্বাধীনতা ফিরে পায়। একেই চেতনার চৈতন্যত্ব বা জীবন মুক্তি অবস্থা বলে। এইভাবে বিজ্ঞানের মাধ্যাকর্ষণ এবং আধ্যাত্মের আসক্তি তত্ত্ব বস্তু ও ব্যক্তিভেদে একই অবস্থার দুই পরিচয়। যেমন নিচু হতে লিফটে ওপরে উঠতে থাকলে প্রথমে নিজেকে ভারী বলে মনে হয়, তারপর সমবেগে চলতে থাকলে আর ভারী বোধ থাকে না, তারপর লিফটের গতি থামালে নিজেকে হালকা বলে বোধ হয়। অপরপক্ষে উপর হতে লিফটে নামতে থাকলে নিজেকে হালকা ও পরে থামলে ভারী বোধ হয়। তেমন ব্যক্তি বর্তমানে নিম্ন চেতনা হতে ঊর্ধ্ব চেতনায় উঠতে থাকলে নিজেকে ভারী বা বন্ধন বলে মনে হয়। অর্থাৎ আমার দ্বারা হবে না, কিন্তু ধৈর্য ধরে থাকলে এক সময় সহজ বা স্বাভাবিক হয়ে যায়। পরিশেষে যত উচ্চ চেতনায় অবস্থান হয় নিজেকে তত জাগতিক আকর্ষণ থেকে হালকা বা মুক্ত মনে হয়। সাধারণভাবে আমরা যেমন বস্তুর ওজন এবং ভরের পার্থক্য করি না, তেমনি ব্যক্তির আসক্তিকেই তার স্বভাব ভাবি। যেমন বস্তুর ভর বলতে ভিতরের পদার্থকে বোঝায়, তেমনি স্বভাব বলতে ব্যক্তির চেতনাকে বোঝায় এবং ওজন বলতে বস্তুর ওপর পৃথিবীর আকর্ষণ বোঝায়। তেমনি আকর্ষণ বলতে চেতনার ওপর জাগতিক চিন্তাকে একত্রে বোঝায়। যেমন বস্তুকে যেখানেই নিয়ে যাওয়া হোক তার স্বভাব অপরিবর্তিত থাকে, কিন্তু পরিবেশের তারতম্য চিন্তাবদ্ধ চেতনায় বিভিন্ন স্বভাব ফুটে ওঠে। এইভাবে আমরা বিজ্ঞানের আলোকে যোগ দর্শন বা যোগ সাধনা করতে পারি।